Rolling. Action. হাই ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আজ আপনাদের সাথে আছি আমি মলি। শুভেচ্ছা জানাচ্ছি আমাদের লেন্সক্যাপ প্রোগ্রামে। আজ আমাদের সাথে যিনি গেস্ট আছেন তিনি একজন মডেল এবং পাশাপাশি একজন নৃত্যশিল্পী বারিশক আপু। আপু কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, তুমি কেমন আছো? ভালো আছি আপু, ধন্যবাদ। আপু বর্তমানে কি নিয়ে ব্যস্ত আছেন, কি করছেন? যেহেতু আমার ফার্স্ট প্রায়োরিটি হচ্ছে নাচ, তো আমি নাচ নিয়ে এখন কাজ করছি বেশি, যেহেতু আমাদের ঈদে প্রায় ম্যাক্সিমাম সব চ্যানেলেই আমাদের নাচের অনুষ্ঠান যায়। তো আলহামদুলিল্লাহ এবার প্রায় বলতে গেলে সব টিভি চ্যানেলে ইনক্লুডিং বিটিভি আমার নাচ যাবে ঈদের দিন এবং ঈদের 3 দিন আগে পরে 27 রোজা থেকে শুরু হয়ে যাবে আমাদের নাচের অনুষ্ঠানগুলো। সো আর যে করছি যে মডেলিং যেহেতু করছি, তো সব কালেকশনরাই চাচ্ছে যে ঈদে তাদের কি কালেকশন লঞ্চ হচ্ছে, তো সেখানে কাজ করছি। আর আমি দেশি দশের সাথে কাজ করি, তো এভাবেই চলছে কাজ আর কি। আপু দুটো জিনিস কিভাবে মেইনটেইন করছেন, আর ঈদের ব্যস্ততাতে দুটো একসাথে কিভাবে সম্ভব? আমার কিন্তু নাচ এবং মডেলিং এর পাশাপাশি আমি স্টাডিও করছি। আমি মালয়েশিয়াতে মাস্টার্স করছি মিডিয়া কমিউনিকেশন নিয়ে। সো ওখানেও কিন্তু আমার মানে দায়িত্বটা চলে আসে যে আমি যেহেতু গ্রাজুয়েশন কমপ্লিট করেছি, সো এই সব মিলিয়ে পড়াশোনা, নাচ, মডেলিং এছাড়া আমার ফ্যামিলি আছে, ফ্যামিলিকেও টাইম দিতে হয়। কিভাবে সবকিছু একসাথে করছেন? একটু প্রেসার হয়ে যায় আমাদের জন্য। আসলে আর্টিস্টদের জন্য তো কাজের সময় হচ্ছে 2 ঈদ আর যে ন্যাশনাল ডে গুলা থাকে, পহেলা বৈশাখ। সো এই সময় দেখা যায় যে খুব বিজি থাকি আমরা, সো ফ্যামিলিও ওভাবে বুঝে নেয় আমাদেরকে। দেখা যায় যে খুব কম টাইম দেওয়া হয় ফ্যামিলিকে। সো এভাবেই কেটে যাচ্ছে, আর সবার দোয়া সাথে আছে। অবশ্যই আপু, সবাই দোয়া করবে। আপু নাচটাতে আগে আসে না মডেলিং এ আগে আসে? কোনটাতে আগে আসে? অবশ্যই নাচে আগে আসা, কজ আমরা যখন ছোট ছিলাম তখন থেকে আমি নাচ করছি, তখন তো আর মডেলিং এর এত সুযোগ ছিল না। তো আগে আমি নাচ করেছি বুলবুল ললিতকলা একাডেমি থেকে। আমার গুরুজি ছিলেন শ্রদ্ধেয় আমিরুল মুনির স্যার, পার্থ প্রতিম দাস স্যার, জামিল স্যার এবং ছিলেন টিনা ম্যাডাম, নায়ক রিয়াজের ওয়াইফ যিনি, উনি এখন করছেন না কারণ বেবি হয়ে গেছে। তো ওনার সাথে আমার অনেক কাজ হয়েছে এবং ম্যাডামকে অনেক মিস করি এখন। সো এদের সবার সাথে নাচ করা হয়েছে আমার, এবং তাদের জন্যই আমি আজকে যে বারিশটা হতে পেরেছি সেটা। আপু নাচের পর যখন মডেলিং এ এলেন, হঠাৎ করে নাচ থেকে মডেলিং এ কেন? ঘটনা হচ্ছে যে আমি যখন নাচ করতাম বিভিন্ন টিভি চ্যানেলে, তো আমরা নাচ করতে যেতাম, তখন দেখা যেত ডিরেক্টররা বা যারা মিডিয়া রিলেটেড তারা অনেকে বলতো যে ওই মেয়েটা কিন্তু অনেক সুন্দর, গ্ল্যামারাস একটু, তো ওকে দিয়ে কিন্তু মডেলিং ও করানো যায়। তো ওখান থেকে যে গ্রুপটা নেওয়া হয় তখন লুকসটা চেঞ্জ হয়ে যায়। তখন সবাই বলতো যে তুমি শুধু কেন নাচ করো, মডেলিং ও তো করতে পারো। সো ওখান থেকে আসলে, আর যেহেতু এখন সোশ্যাল মিডিয়া আছে, সোশ্যাল মিডিয়া কিন্তু অনেক ইজি নিজেকে আর কি প্রেজেন্ট করার জন্য। তো ওখান থেকে দেখা যায় যে বিভিন্ন জায়গা থেকে আমার অফার আসে যে মডেলিং ও করতে পারো তুমি। তো ওখান থেকে আমার মডেলিং এর শুরু। আমার ফার্স্ট কাজ হচ্ছে দেশি দশের সাথে, আমার অনজন্সের কাজ দিয়ে আমার শুরু হয়। তারপরে সাদা কালো, রং, বিপ্লব দার সাথে আমি দুটো ফ্যাশন শো করেছি, একটা মালয়েশিয়াতে এবং বাংলাদেশে। সো সামনে আরো কিছু কাজ হবে বিপ্লব দার সাথে। সো মেইনলি আমি দেশি দশের সাথেই কাজ করে থাকি, আর বাইরের টুকটাক ব্র্যান্ডের সাথে তো কাজ করেছি, যেমন স্টেসি, তারপর সেলার, এদের সাথে কাজ করেছি। আপু যখন নাচে আসলেন, তারপর আসলেন মডেলিং এ, ফ্যামিলি থেকে কি কখনো বলেছে যে না যাওয়া যাবে না, কারণ বাংলাদেশ একটা কনজারভেটিভ কান্ট্রি, তো ফ্যামিলি থেকে কিভাবে দেখেছিল এটা? আসলে আমার আব্বু আম্মু দুজনেই জব করেন। আমার আব্বু আর্কিটেক্ট এবং আমার আম্মু হচ্ছে প্রফেসর কলেজের। সো ওনারা দুজনেই খুব ব্যস্ত থাকতো, তো আমি দেখা যেত ম্যাক্সিমাম টাইম বাসায় একা থাকতাম। সো তখন আমার একটা টাইম পাসের জন্য আমার কিছু দরকার ছিল, সো তখন আমি নাচের স্কুলে ভর্তি হলাম। আর সেটা ফ্যামিলি থেকেও সাপোর্ট করলো যে ঘরে বসে না থাকার চেয়ে কিছু করার নাচের ক্লাসে অ্যাটলিস্ট ইনভলভ থাকো। তখন আমি জানতাম না যে আমি মিডিয়ায় আসবো, আসলে তখন জাস্ট টাইমটা পাস করার জন্য, এজন্যই মানে নাচের স্কুলে যাওয়া ছিল। তারপর আস্তে আস্তে যখন এখানে এলাম, আর এখন তো বড় হয়ে গেছি, এখন ফ্যামিলি থেকে ভালোই সাপোর্ট করছে, যখন দেখছে যে ভালো ভালো কাজ হচ্ছে, মানুষ চিনছে। তো তখন, এবং আমার সবচেয়ে মজা হচ্ছে যে আমার মা যে কলেজের টিচার, ওখানে আম্মু সব মানে স্টুডেন্টরা সবাই সবসময় আম্মুকে বলে যে হ্যাঁ আপনার মেয়েকে দেখলাম ওখানে টিভিতে, নিউজ পেপারে। তো আম্মু এটাকে আসলে অনেক এনজয় করে এবং প্রাউড ফিল করে। তো এখন আসলে সবচেয়ে বেশি কে ইন্সপায়ার করে আপনাকে? আমার মা সবচেয়ে বেশি ইন্সপায়ার করেন আমাকে, আর আমার বাবাও অনেক হেল্পফুল, আমাকে অনেক সাপোর্ট করেন।
আপু, আমরা জানি আপনি বর্তমানে মালয়েশিয়াতে স্টাডি জি করছেন। জি জি। তো সেখানে আপু নাচ বা মডেলিং মানে কোনটা নিয়ে আপনার কাজ করতে ইচ্ছা বা কাজ আমি করছেন কিন্তু বর্তমানে? মালয়েশিয়াতে পড়ার আগে দুবার মালয়েশিয়া গেছি, সেটা হচ্ছে গভর্নমেন্ট ট্যুরে। আমাদের নাচের স্কুল যেটা আছে বুলবুল ললিতকলা একাডেমি বাফা, ওটার আন্ডারে গভর্নমেন্ট ট্যুর হয় আমাদের আচ্ছা। প্রতি বছর। সো আমি মালয়েশিয়াতে দুবার গেছি শো করতে। তো ওখানে যাওয়ার পর আমার মনে হয়েছে যে দিস ইজ আ গুড প্লেস, এবং পড়াশোনার জন্য খুব ভালো। আমি ইউনিভার্সিটিগুলোতে খোঁজ নিলাম, তারপর আসলে কিন্তু আমি ভর্তি হয়েছি। আমি তো ফার্স্টেই মালয়েশিয়াতে ভর্তি হতে যাইনি, আমি প্রথমে ওখানে ঘুরেছি, শো করেছি। ট্যুরে গিয়েছেন, আর এখন যখন আমি দেখেছেন। পার্মানেন্টলি আছি, তখন আমি বিভিন্ন বাংলাদেশ মালয়েশিয়া যে কালচারাল ফোরাম আছে, আমি ওটার সাথে জয়েন করেছি। সো ওদের আন্ডারে আমি বেশ কিছু প্রোগ্রাম করেছি। আর ঈদের পরেও প্রোগ্রাম যাবে ওদের, সো ওখানে আমি নাচ করব। মানে আমরা দেশের বাইরেও দেখছি আপনি আমাদেরকে রিপ্রেজেন্ট করছেন এবং অবশ্যই আমাদের হ্যাঁ, কালচারকে এটা আমার অনেকটুকু জন্য এগিয়ে খুব নিয়ে গিয়েছেন। সৌভাগ্যের বিষয় আসলে। অবশ্যই আমরাও আপনাকে নিয়ে গর্ব করি আপু। থ্যাংক ইউ সো মাচ। আপু, আপনি যে বর্তমানে নাচ করছেন এবং মডেলিং করছেন, তো আপু এগুলো মিডিয়াতেও দেখা যাচ্ছে। আপু, আগে যে প্রেক্ষাপটটা ছিল সেখান থেকে বর্তমানে এই অবস্থানটা কোথায় আছে বাংলাদেশে, ইন্টারন্যাশনালি কোথায় আছে আমাদের অবস্থানটা? আমরা যখন কাজ শুরু করি, প্রায় 8 বছর ধরে আমি কাজ করছি মিডিয়াতে। সো আগে আমার যেটা মনে হতো যে আমরা অনেক কষ্ট করে আজকে এখানে এসেছি, আর এখন যারা ঢুকছে তাদের জন্য অনেক ইজি, কজ এখন সোশ্যাল মিডিয়াটা এত বেশি ফাস্ট সবার কাছে পৌঁছে দেওয়ার জন্য, এবং খুব সহজেই পাওয়া যায়। তো আমার মনে হয় যে এখন যারা কাজ করছে তাদের জন্য খুব ইজি হয়ে গেছে মিডিয়াতে এন্ট্রি করা, বাট আমাদের জন্য এটা খুব মানে একটা টাফ ছিল। আর আরেকটা যেটা দেখছি যে এখন অপসংস্কৃতিটা একটু ঢুকে গেছে বেশি আমাদের ঢুকে মিডিয়াতে। গেছে। আমাদের যে ট্রেডিশনাল যে বিষয়টা ছিল বা কালচারটা ছিল, সেটা আস্তে আস্তে কমে যাচ্ছে। সো আমরা বা আমাদের সিনিয়র যে আর্টিস্টরা আছেন যারা কাজ করছেন ক্যামেরার পিছনে বা সামনে, তাদের উচিত যে এটা একটু ধরে রাখা, না হলে আমাদের আসলে কালচারটা কিন্তু হারিয়ে মিক্স যাবে। কালচার হয়ে যাবে খুব শীঘ্রই, হয়ে গেছে অলরেডি। বাট এটা আমাদের যদি অফ করতে চাই আমরা, তাহলে আমাদের কালচারটাকে আমাদের ধরে রাখা উচিত। এটা আমি রিকোয়েস্ট করবো সবাইকে। অবশ্যই। আপু, আপনি যেমন একাডেমিক ভাবে শিখে এসেছেন, তো অনেকেই দেখা যায় যে কিভাবে শিখবে কিভাবে করবে প্রপার ওয়েটা পাচ্ছে না বা এজেন্সিটা পাচ্ছে না। যেমন মডেলিং এর ক্ষেত্রে যদি আমরা ধরি, প্রপার এজেন্সি পাচ্ছে না, অনেকেই দেখা যাচ্ছে প্রতারিত হচ্ছে। তো সেই ক্ষেত্রে আপনি কি বলবেন যে কিভাবে এটা মানে দূর করা যায় বা কিভাবে সচেতন হওয়া যায়? আসলে যারা নতুন যারা কাজ করতে চায় তারা অনেক শর্টকাট খোঁজে, আমি এই জিনিসটা দেখেছি। শর্টকাটে কখনো আসবো, আসলে জয় করবো, চলে যাবে, বাট এরকম। এটা কিন্তু অনেক সাধনার একটা বিষয়। আমরা যে কাজটা করি, আর্টিস্টরা একটা আর্ট, আর্ট কিন্তু অনেক সাধনার বিষয়। সেটা যেটাই হোক, অভিনয়, নাচ, গান, বা অনেকে উপস্থাপনা করছে, সবকিছুর ক্ষেত্রেই। তো আমার যেটা মনে হয় যে অবশ্যই ভালো কাজ করার জন্য একটা ব্যাকগ্রাউন্ড দরকার। তো যারা নতুন কাজ করছে তাদের উচিত যে এগুলো জেনে তারপর আসা। আর যারা ওই যে শর্টকাট খুঁজে বললাম, তারাই কিন্তু প্রতারিত হচ্ছে, দেখবেন। আপু, নাচ মানে যখন শিখলেন, তো তখন কি এরকম ইচ্ছে ছিল যে নাচ নিয়ে আপনি বাইরে কাজ করবেন? না, তখন তো এগুলো কিছুই ভাবিনি। আমার এখনো মনে আছে ফার্স্ট যেদিন যাই আমি নাচের ক্লাসে, আমি ঘুঙুরও বাঁধতে পারতাম না। এবং কয়েকটা আমাদের তো 5 বছরের কোর্স থাকে, আমি 3 বছরের কোর্সের পর আমি মানে একদম অস্থির হয়ে গেলাম যে আমি মনে হয় কন্টিনিউ শেষ করতে হচ্ছে পারবো না? না। মানে এত যত যায় হার্ড হতে থাকে, কিন্তু 1 বছর, 2 বছর, 3 বছর লাস্টের দিকে কিন্তু খুব হার্ড হতে থাকে। আচ্ছা। তো তখন আমার গুরুজি আমাকে অনেক বুঝায় যে আসলে এগুলো অনেক সাধনার বিষয়, অনেকেই কমপ্লিট করতে পারে না, মানে মাঝপথে ছেড়ে দেয়। এবং আমার যে সহপাঠীরা ছিল তারাও অনেক সাপোর্ট করেছে আমাকে। আপু, কোন ধরনের নাচটা বেশি পছন্দ করেন? আমি তো যেহেতু বাফাতে ছিলাম, আমাদের কত্থক শেখানো হয়েছে, আমি ভারতনাট্যমের উপর অলরেডি একটা কোর্স করেছি। আর কিন্তু এখন বাংলাদেশের মিডিয়াতে কিন্তু ওই তথাকথিত কত্থক, ভারতনাট্যম এগুলা কিন্তু শো হয় না। আমাদের দেখা যায় যে মডার্ন নাচগুলা বেশি পছন্দ করে দর্শক। তো এখন যেটা হচ্ছে যে কন্টেম্পোরারি একটা ডান্স ফর্ম এসেছে, যে ক্লাসিক্যাল এন্ড মডার্ন মিক্স করে যে নাচটা করানো হয়। সো ওটাই এখন বেশি হচ্ছে, এবং আমাদের সামনে ঈদে যে প্রোগ্রামগুলো যাবে সবগুলাই ওই ধরনের নাচ আর কি। সো ভালোই, এটা সবকিছুই ভালোই।
আপু মডেলিং এর ক্ষেত্রে কোনটা প্রেফার করেন, ওয়েস্টার্ন কালচারাল মডেলিং এর ক্ষেত্রে কোনটা মডেলিং ভালো এর লাগে? ক্ষেত্রে আমি শাড়ি পরতে অনেক পছন্দ করি আচ্ছা। এবং আমাকে শাড়িও পরানোই হয় হয়তো আমাকে মানায় এর জন্য। তো দেশি দশের সাথে যখন আমি কাজ করি আমাকে সবসময় প্রেফারেন্স শাড়িতেই দেখা যায়। আর এমনি সবকিছু আর ওয়েস্টার্নেও আমি কমফোর্টেবল, বাট আমি চাই যে আমাদের সংস্কৃতিকে তুলে ধরতে। সো দ্যাটস আমি মডেলিং এর ক্ষেত্রে সবসময় শাড়িটা প্রেফার করি। আপু মডেলিং নাচ কখনো কি এমন হয়েছে যে দুটোর মধ্যে কোনো এক্সপিরিয়েন্স যেটা সবসময় মনে পড়ে, একা একা হাসি পায় বা ভালো লাগে মনে পড়লে এখনো? হ্যাঁ, যেটা মনে পড়ে যে আমার যখন ফার্স্ট মডেলিং এর শুরু, আমি কিন্তু কোনো গ্রুমিং করিনি। এখন কিন্তু অনেক গ্রুমিং স্কুল আছে। হ্যাঁ, এখন আমাদের অনেক সময় স্কুল কিন্তু এগুলো আছে। ছিল না। সেই 2010-এ আমি শুরু করি মডেলিং করা। তার আগে থেকে তো নাচ করতাম। সো তখন কিন্তু এত গ্রুমিং স্কুল ছিল না, আমাদের শেখার কিন্তু কোনো সুযোগ ছিল না। তো এরকম কাজ করতে করতে ঠেকতে ঠেকতে বকা খেতে খেতে কিন্তু মানে আগে তারপর দেখা যেত শেখা দাঁড়াতেও হয়েছে। পারতাম না, হিল পরে হাঁটতেও পারতাম না। এখন তো সবই করছি, তো দেখা যায় যে এক্সপেরিয়েন্সটা অনেক জরুরি। আবার দেখা যাচ্ছে এখন যারা গ্রুমিং করছে তারা কিন্তু অনেক সময় দেখা যায় যে শুটিং স্পটে এসে পারছে না করতে, কিন্তু গ্রুমিং ছাড়া যারা আছে, তো আমি বলবো যে গ্রুমিংটা ইম্পর্টেন্ট, সাথে কিন্তু এক্সপেরিয়েন্সটাও ইম্পর্টেন্ট, এটা আমি বলবো। আপু জানতে চাচ্ছিলাম মজার কোনো বিষয় আছে কি যেটা মনে পড়লে অনেক ভালো লাগে বা হাসি পায় বা খারাপ লাগে যে এই জিনিসটা হয়েছিল এখনো মনে আমার পড়ে? লাইফের একটা মেমোরেবল ঘটনা হচ্ছে যে আমি যেহেতু নাচ করতাম, তো আমাদের দেশে দীপিকা পাড়ুকোন এসেছিলেন, সবাই তো হ্যাঁ। চেনে ওনাকে। উনি লাক্সের একটা শো করতে এসেছিলেন। তো আমি দীপিকা পাড়ুকোনের সাথে নাচ করেছিলাম। তো ওই মেমোরিটা আমার কাছে খুব মেমোরেবল আর কি। অবশ্যই বাইরের কান্ট্রি তার একজনের সাথে সাথে কাজ আমাদের করতে কান্ট্রি পারা, নাচ করেছে। ফার্স্টে আমি ভেবেছিলাম যে সে হয়তো অতটা আন্ডারস্ট্যান্ডিং হবে না আমাদের সাথে, যেহেতু উনি অনেক বড় মাপের একজন অভিনেত্রী। বাট মনে হচ্ছিল যে উনি আমাদের পাশের বাড়ির একজন মেয়ে, আমার বোন, বন্ধু। মানে আসলে বলে না যে তাল গাছ যত বড় হয় তত নুয়ে থাকে, আসলে এটাই সত্য। মানে যত বড় মাপের আর্টিস্ট তার মনটা ততই বড়। আমাদের দেশেও যারা আর্টিস্টরা আছেন তাদেরও আমার মনে হয় যে আমাদের এটা ফলো করা উচিত যে যারা বড় জুনিয়র যারা মাপের আছে আর্টিস্ট আছে তাদের জুনিয়রদের সাহায্য করা কিংবা আন্ডারস্ট্যান্ডিং করা, তাহলে হয় কি কাজটা অনেক ইজি হয়ে যায় আমাদের জন্য। আন্ডারস্ট্যান্ডিংটা ভালো থাকলে কাজটাও হ্যাঁ, ভালো হয়। অবশ্যই। আপু আপনি একসময় সিনিয়রদের কাছ থেকে হেল্প নিয়েছেন বা এখনো নিচ্ছেন, আপনিও এখন একজন মোটামুটি সিনিয়র আর্টিস্ট। তো আপনার কাছে যখন জুনিয়র কোনো আর্টিস্ট হেল্প নিতে আসে তখন কেমন লাগে বা ফিলিংসটা তখন কেমন থাকে আপু? আমাদের যেহেতু সোশ্যাল মিডিয়াতে এখন অনেক ইজি হয়ে গেছে, আমি বললাম, সো অনেক মেয়েরা দেখি আমাকে ইনবক্স করে বা ফোন করে যে আপু আমি নাচের শো করতে চাই, ফার্স্টেই শো করতে চাই। তা আমি তখন বলি একটা কথা যে নাচ আগে কি সেটা তো জানতে হবে, জি, নাচ অবশ্যই। কাকে বলে, কিভাবে নাচতে হয়। মানে আমি দেখেছি যারা নতুন এখন ঢুকে না নাচের স্কুলে, আমাদের গুরুজিরাও বলে যে তোরা তো এরকম করতি না, এখনকার মেয়েরা মানে শো করার জন্য পাগল, কবে শো করব কবে শো করব। বাট আমরা কিন্তু এরকম ছিলাম না। আমরা কিন্তু কয়েক বছর ধরে নাচ করার পর আমরা কিন্তু ফার্স্টেই টিভিতে শো করিনি, দেখা যাচ্ছে 2-3 বছর গেল, তারপর আমাদের গুরুজিরা বললো আচ্ছা ঠিক আছে এখন তোদেরকে দিয়ে শো করানো যায়, তারপর আমরা শো করলাম। বাট নিউ যারা আছে তারা আমি দেখছি খুব অস্থির এবং খুব তাড়াতাড়ি ফেমটা চায়। এটা আসলে ঠিক না, আমাদের ধৈর্য ধারণ করলে আসলে আসবে, সবই একদিন আসবে। তো যারা ধীরে ধীরে আমাদের, সিঁড়িগুলো হ্যাঁ, উঠতে হবে, যারা এক জুনিয়র ধাপে ওঠা আছে যাবে আমি না। তাদেরকে সবসময় এটাই বলি যে ধৈর্য ধরো তোমরা, মানে এত অধৈর্য হওয়ার আসলে কিছু নেই। আচ্ছা আপু, নাচ নিয়ে আপনার কোনো ফিউচার প্ল্যান আছে কি? নাচ নিয়ে হ্যাঁ ফিউচার প্ল্যান আছে। সেটা হচ্ছে যে আমি যেহেতু বাইরের কান্ট্রিতেও কাজ করছি, আমি বাহিরে মালয়েশিয়াতেও একটা নাচের স্কুলে অ্যাডমিশন নিয়েছি। ওদের নাচের ফর্মটা খুব ডিফারেন্ট আমি যেটা দেখলাম। আচ্ছা। এখানে যেটা শিখেছি সেখান থেকে খুব ডিফারেন্ট ওরা, এবং ওদের মেকআপ ড্রেস আপ খুব ডিফারেন্ট। এখানে যেমন আমাদেরকে নাচের শোতে খুব ভারী মেকআপ নেওয়া হয়, একটা গ্ল্যামারাস লুক নেওয়া হয়। আমি ওদের কিছু শো দেখেছি, এখনো শো মানে ওদের সাথে শো করিনি, আমি বাংলাদেশের সাথে শো করেছি, বাংলাদেশ মালয়েশিয়ার সাথে। বাট মালয়েশিয়ার মিডিয়ার যে নাচগুলো আমি দেখেছি ওরা কোনো মেকআপ ইউজ করে না কিন্তু, এবং ড্রেস দেখা যাচ্ছে আমরা বাসায় যে ড্রেস পরি সেই ড্রেস পরেই ওরা স্টেজে উঠে যাচ্ছে। এটা একটু অদ্ভুত না? হ্যাঁ, কিন্তু আমরা ওদের তো এখানে গ্রুমিংস ডান্সটা নিতে খুব হয়। অসাধারণ। মানে নাচের স্টেপ গুলো এরকম যে মানুষ ওগুলোর দিকে তাকিয়ে থাকে, ওদের ফেস বা ড্রেস আপ কে ওরা ফোকাস করে না। কাজের পরিচয় দিচ্ছে বাট তারা। আমাদের দেশে কিন্তু নাচের ড্রেস খুব ঝকমকে হয়, মানে খুব শাইনি হ্যাঁ। এন্ড মেকআপ খুব গ্ল্যামারাস হয়। তো এই ডিফারেন্সটা আমি দেখছি। সো আমি দুই দেশের সাথে একটু মানে ম্যাচ করে কাজ করার ট্রাই করছি আর কি।
আপু, আপনাকে আমরা উপস্থাপনাও করতে দেখেছি এবং সামনেও দেখবো, সে সম্পর্কে যদি আপু কিছু বলতেন। উপস্থাপনা আমার কিন্তু আসলে আমার মেইন টার্গেট ছিল না কখনোই, বাট আমি যখন নাচ করতে যেতাম টিভি চ্যানেলগুলোতে, সো আমি এটিএন বাংলা নূপুরের ছন্দেটা অ্যাঙ্করিং করেছি কিছুদিন। সো ওখানে যে ডিরেক্টর ছিলেন, আমি আগে নাচ করতাম, তো যখন কথা বলতাম আড্ডা দিতাম, উনি বলতো যে তুমি তো কথা ভালোই বলো, সো তোমাকে দিয়ে অ্যাঙ্করিংও করানো যায়। তো তারপর আমি এভাবে শুরু করলাম ফার্স্ট এটিএন বাংলার সাথে। তো তারপর আমি মাই টিভিতেও অ্যাঙ্করিং করেছি বেশ কিছুদিন। সো এখন আসলে কিছু টিভি চ্যানেল থেকে আমাকে বলছে ঈদের প্রোগ্রামে অ্যাঙ্করিং করার জন্য, বাট এত কাজের ব্যস্ততা আমাদের, আর নাচে যে জিনিসটা কি অনেক সময় দিতে হয়, কিন্তু আমাদের একটা নাচ রেডি করতে দেখা যায় গ্রুপের সাথে রিহার্সাল করতে হয়, আমাদেরকে ড্রেস রেডি করতে হয়, এসবে আসলে অনেকটা সময় চলে যায়। সো দেখা যাচ্ছে যে চাইলেও করা যাচ্ছে না। যেমন গাজী টিভি থেকে আমাকে একটা মানে শো এর জন্য বলেছিল যে 30 দিন যাবে রোজার। তো দেখা যাচ্ছে ওই দিন আমাকে অনেক শুটিং করতে হবে, তো অন্য কাজগুলোতে একটু প্রবলেম, সো দ্যাটস ওয়াই আমার হচ্ছে না। বাট সামনে আমার ইচ্ছা আছে ঈদে কিছু হোস্টিং এর যদি ভালো কাজ পাই করার। অবশ্যই আমরা আশা করছি আপনাকে আমরা হোস্টিং এও দেখবো। আপু, আজ থেকে 5 বছর পর অথবা 10 বছর পর নিজেকে কোথায় দেখতে চান? যেহেতু আমি মিডিয়া অ্যান্ড কমিউনিকেশন নিয়ে পড়াশোনা করেছি, গ্রাজুয়েশন কমপ্লিট করেছি এবং ওটা নিয়ে আমি পড়ছি, সো আমার ইচ্ছা আছে যে ক্যামেরার পেছনে কাজ করার। সামনে তো অনেক কাজ করলাম, সো ইন ফিউচার যেটা, আর আমাদের মিডিয়াটা কিন্তু লং লাস্টিং না, যারা আমরা ক্যামেরার সামনে কাজ করি, একটা না একটা সময় কিন্তু নতুনদের আমাদের জায়গা করে দিতেই হয়। সো আমি চাই যে ক্যামেরার সামনে তো কাজ করার পর আমি ক্যামেরার পেছনেও যাতে কাজ করতে পারি, সেরকম একটা চেষ্টা। মানে সেক্ষেত্রে কি আপু নাচ নিয়ে কাজ করা বা শুধু মডেলিং নিয়ে কাজ করা এমন কোনো ইচ্ছা আছে, নাকি দুটো নিয়েই কাজ করতে চাচ্ছেন? যদি কাজ করি তাহলে এগুলো নিয়েও কাজ করবো। আমি কিন্তু অভিনয় করেছি, আমার একটা শর্ট ফিল্ম রিলিজ পেয়েছে, শর্ট ফিল্মটার নাম হচ্ছে পারমিতা। এটা ইউটিউবে সবাই পাবেন। এটা একটা ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালের জন্য করা হয়েছিল, তো ওটা অলরেডি আছে ইউটিউবে যদি কেউ দেখতে চান। তো এখানে একটা ছোট কোশ্চেন করতে চাই, নাচ, তারপর আসলেন মডেলিং এ, তারপর উপস্থাপনায়, এরপর অভিনয় কিভাবে যাওয়া? অভিনয়টাও তো কিভাবে আসছে? যে অভিনয় কিন্তু অনেক, আমি মনে করি একটা খুব হার্ড একটা জিনিস, মানে একটা নতুন ক্যারেক্টারে গিয়ে কাজ করতে হয়। সো এখন আমি যেটা মনে করি যে আমাকে অনেকে ধারাবাহিকের অফার দিয়েছিল, কিন্তু ধারাবাহিক নাটকে অনেক টাইম দিতে হয়। সো এটা আমি আসলে মেনটেন করতে পারি না, কারণ আমি যেহেতু থাকি মালয়েশিয়াতে, ছুটিতে এসে কাজ করি, আর কন্টিনিউটির একটা ব্যাপার থাকে, লাইক একটা ক্যারেক্টারকে কিন্তু অনেক দিন ধরে দেখানো হয়, তো এই কারণে আমার কাজ করা হয় না। আর অনেকে জিজ্ঞাসা করে যে আমি ফিল্ম কেন করি না, এটাও সবার কোয়েশ্চেন থাকে। যেহেতু অভিনয়ে এসেছেন তাহলে ফিল্মটা কেন হবে? ফিল্মে কিন্তু এখন আমাদের একটা নায়িকা সংকট চলছে খুবই বাংলাদেশে, কারণ দেখা যাচ্ছে যে যারা ভালো ভালো নায়িকারা ছিল, যারা প্রমিনেন্ট, তারা এখন যৌথ প্রযোজনায় চলে যাচ্ছে। তো আমাদের যে বাংলাদেশের যে মানে বাংলা চলচ্চিত্র যেটাকে বলা হয় যৌথ প্রযোজনা, সেই বাংলা চলচ্চিত্র কিন্তু অনেক নায়িকা সংকট দেখা যাচ্ছে। সো অনেক ডিরেক্টরই চাচ্ছে যে আমরা যারা মডেলিং করি বা নাচ করি তাদেরকে নিয়ে কাজ করতে, কিন্তু আসলে দেখা যাচ্ছে যে পরিবেশটা না ভালো হচ্ছে না আমাদের জন্য, কারণ দেখা যাচ্ছে যারা ভালো কাজ করার তারা যৌথ প্রযোজনায় কাজটায় চলে যাচ্ছে। সো আমাদের মিডিয়াটা কিন্তু ওখানে একটু এফেক্ট হচ্ছে। আপু, পরিবেশটা কেমন মনে হচ্ছে আপনার কাছে? যে পরিবেশটা ভালো মনে হচ্ছে না কেন, বা কি করলে এই পরিবেশটাকে আবার আগের মতো করে মানে করা যায় বলে আপনি মনে করেন? আমার একটা এক্সপিরিয়েন্স বলি, আমরা 2013 সালে বাংলাদেশে আইডল করি, আমি মানে যারা টপ 10 ছিল ওদের সাথে একটা ডান্স পার্টনার দরকার ছিল। তো বাংলাদেশে আইডল যে হয়েছিলেন মং, আমি তার ডান্স পার্টনার ছিলাম। সো এট লাস্ট আমরা তো উইনার হই, মানে আমাদের জুটিটা। সো তখন কিন্তু আমাদের শুটিং হয়েছিল এফডিসি তে। সো প্রায় 1 উইক আমরা এফডিসি তে ছিলাম আর কি, মানে সেই সকালে যেতাম রাত্রেবেলা আসতাম, ওখানেই খাওয়া দাওয়া, ওখানেই রেস্ট, ওটাই ঘর হয়ে গেছিল। তো তখন আমার এফডিসির খুব কাছাকাছি যাওয়া হয়েছিল, তখন আমি দেখলাম যে আমার পরিবেশটা একদম ভালো লাগেনি। এবং আমরা যখন সেটে কাজ করতাম অনেক ডিরেক্টররা আসতো আমাদের নাম্বার নিতে, অনেক
কথা বলতে। তখন আমার মনে হয়েছে যে এটা মনে হয় আমার কাজের জায়গা না, আমার পরিবেশটা পছন্দ হয়নি, তাদের কথা বলার ধরন বা ফিল্ম ইন্ডাস্ট্রির যে অবস্থা আমার মনে হয় না এখানে আমি কাজ করতে পারবো। আর এখন তো অনেক ডেভেলপ হয়েছে আমাদের বাংলাদেশের চলচ্চিত্র, কিন্তু আমি বলবো যে অপসংস্কৃতি ঢুকে গেছে অনেক আমাদের চলচ্চিত্রে। সো আমাদের যে একটা ট্রেডিশনাল চলচ্চিত্র ছিল, যখন আমরা দেখেছি যে মৌসুমী ম্যাডাম কাজ করেছিলেন, ববিতা শাবানা ওনারা কাজ করেছিলেন, তখন কিন্তু একটা চলচ্চিত্র একটা অন্যরকম আমেজ ছিল। এখন কিন্তু সেটা নেই। তো আমি আশা করবো সেটা যদি ফিরে আসে, আমরা যারা মেয়েরা আছি, যারা এখন কাজ করছি ছোট পর্দায়, তারা কিন্তু ইন্টারেস্টেড হব। ছোট পর্দায় কিন্তু অনেকেই আছেন, বড় বড় মডেল, অনেক ফেমাস, তারাও কিন্তু যাচ্ছেন না মানে ফিল্মের দিকে। সো এটার অবশ্যই কোনো রিজন আবার এখন দেখা যায় যে যারা ফিল্মে ছিলেন তারা এখন অনেকেই ছোট পর্দায় কাজ করতে বেশি প্রেফার করছেন আসছে, কারণ যে পরিবেশটার কারণে। সো আমার মনে হয় এটা যদি ডেভেলপ হয়, তাহলে আমার মনে হয় যে অনেকেই ফিল্মে কাজ করতে, কারণ ইটস আ বিগ অপরচুনিটি অবভিয়াসলি। অবশ্যই, কারণ চলচ্চিত্রে কাজ করাটা অবশ্যই অনেক বড় সেটাই। অপরচুনিটি। তো ভিউয়ার্স, আমরা জানলাম আপু একজন মাল্টি ট্যালেন্টেড ওম্যান লেডি এবং দশভুজনন যাকে বলা যায়, দশভুজনন নারী, যিনি 10 হাতে সব কাজ করছেন। একদিকে ফ্যামিলি সামলাচ্ছেন, তিনি একজন পাশাপাশি নৃত্যশিল্পী, মডেলিং করছেন, উপস্থাপনা করছেন এবং অভিনয় করছেন। এবং যদি চলচ্চিত্র পরিবেশটা ভালো হয়, আপুকে অবশ্যই আমরা চলচ্চিত্রেও দেখতে পাবো। তো আশা করছি আমরা নারীরা যারা আছি তারা অবশ্যই আপুর মতো হওয়ার চেষ্টা করবে এবং এর জন্য অবশ্যই নিজেকে, নিজের লক্ষ্যটাকে ধরে রাখতে হবে, যেমন আপু বলেছেন। আপু, ভিউয়ার্সদের জন্য যদি আপনার কিছু বলার থাকে এ সম্পর্কে। আমি এটাই বলবো যে আমরা অনেক কষ্ট করে কাজ করি, অনেক কষ্ট করে এই জায়গাটায় এসেছি। দেখা যায় যে অনেক সময় সোশ্যাল মিডিয়াতে অনেক বিতর্কের সৃষ্টি হয়। আমি এটা চাই না, সবারই উচিত যে আমাদের এই কাজটাকে রেসপেক্ট করা। সো আমি সবাইকে এটাই বলবো যে আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন এবং সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন। এবং আনন্দযাত্রাকে অনেক ধন্যবাদ আমাকে ইনভাইট করার জন্য। তোমাকেও অনেক ধন্যবাদ। ভিউয়ার্স, আজ তাহলে এখান থেকে বিদায় নিচ্ছি এবং পরবর্তীতে আবার আসবো আপনাদের কাছে কোনো পরিচিত মুখ নিয়ে এবং জানবো আমরা তার সম্পর্কে। ততদিন সুস্থ থাকুন, ভালো থাকুন। ধন্যবাদ সবাইকে।